সাবজেক্টটি নিয়ে পড়ব সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সংক্ষেপে আমরা যেটাকে বলে থাকি মার্কেটিং। মার্কেটিং সম্পর্কে একটু বলি। মার্কেটিং হচ্ছে অনেক কনসেপচুয়াল একটা সাবজেক্ট। আপনারা যদি এই বছরে, দ্যাট মিনস যদি 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন এই বছরের প্রশ্ন কিন্তু হুবহু বই থেকে আসেনি। তার মানে কি এই যে কেউ চান্স পায়নি বা মার্কেটিং কেউ দাগায় মার্ক পায়নি, পেয়েছে। শুধুমাত্র তারাই পেয়েছে যাদের মার্কেটিংয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার ছিল। সো আমরাও আজকে আমাদের যে লেকচার প্ল্যানটা সাজিয়েছি সেখানে আমরা পুরো টপিকগুলো কনসেপচুয়ালি পড়ব, যাতে করে আমাদের পরীক্ষার হলে প্রশ্ন নিয়ে কোনো সমস্যা না হয়। প্রথমে আমরা চলে আসব উৎপাদন নিয়ে। উৎপাদন দিয়ে আমরা আজকে শুরু করব। তো আসুন দেখি উৎপাদন কি। উৎপাদন হচ্ছে এমন একটি উপাদান, দ্যাট মিনস প্রকৃতি প্রদত্ত সম্পদ আমরা যখন কাজে লাগিয়ে কোনো প্রোডাক্টের উপযোগ সৃষ্টি করব, সেটাই হচ্ছে উৎপাদন। দ্যাট মিনস একটা কোম্পানির উৎপাদন যত বেশি ভালো, যত রাইজ আপ করবে, যতটা উপরে থাকবে, তখন আপনার একটা কোম্পানির নেট প্রফিট পজিশন আরও বেশি থাকবে। তার মানে কি, একটা কোম্পানির প্রফিট গেইন করার পূর্বশর্ত কি দাঁড়াচ্ছে? বেশি উৎপাদন। দ্যাট মিনস আমার প্রোডাক্টিভিটিটাকে আরও আপগ্রেড করতে হবে। উৎপাদনের সঙ্গে আমি আগেই বলেছিলাম যে উপযোগ সৃষ্টি করে। তো চলুন দেখে নিই কী কী উপযোগ সৃষ্টি করে। এক নম্বরে আছে হচ্ছে আপনার রূপগত উপযোগ। রূপগত উপযোগটা কীভাবে সৃষ্টি করে? যখন একটা প্রোডাক্টের আমরা আকার আকৃতি পরিবর্তন করব, তখনই সেটা রূপগত উপযোগ সৃষ্টি করবে। যেমন দুধ থেকে আমরা কি তৈরি করতে পারি? দই তৈরি করতে পারি, মিষ্টি তৈরি করতে পারি। সেকেন্ড পয়েন্ট, স্থানগত উপযোগ। যখন একটা প্রোডাক্ট আমরা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেয়া করব, তখন সেটাই হবে স্থানগত উপযোগ। যেমন ফর এক্সাম্পল ধরি গরমকাল, আমের সময় আমরা যে রাজশাহীর আম ঢাকায় নিয়ে আসি, সেটাই হবে কি? স্থানগত উপযোগ। তারপর 3 নম্বর হচ্ছে আপনার সময়গত উপযোগ। দ্যাট মিনস যেই উপযোগটা সময়ের ব্যবধান সৃষ্টি করবে। যেমন ধরতে পারি আমরা গুদামজাতকরণ। দেখা যায় এই এই গ্রীষ্মকালের যে আম, এটা কিন্তু আমরা অনেকে স্টক করে রেখে দিই যে শীতকালে খাবো, বা যখন আমের সিজন থাকবে না তখন খাবো, গুদামজাত করে রেখে দেবো। এই যে একটা সময়ের ডিস্টেন্স ক্রিয়েট করলাম, এটাই হচ্ছে আপনার সময়গত উপযোগ। তারপর হচ্ছে সেবাগত উপযোগ। কি বলে দেখি? সেবাগত উপযোগটা হচ্ছে যখন আমরা আমাদের কাস্টমারকে, কনজিউমারকে সার্ভিস দিব, সার্ভিস দিয়ে যে উপযোগটা সৃষ্টি করব, সেটাই হচ্ছে সেবাগত উপযোগ। যেমন ধরেন বিদ্যুৎ সুবিধা, গ্যাস সুবিধা, পানি সুবিধা। এমনও হতে পারে আমরা যে ফোনে কথা বলি, মোবাইলে যে কথা বলি, এই যে অপারেটরগুলো, এয়ারটেল বলেন, বাংলালিংক বলেন, গ্রামীণ বলেন, তারাও কিন্তু যে সেবাটা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে এক ধরনের সেবাগত উপযোগ। সত্ত্বগত উপযোগ, যখন মালিকানা ট্রান্সফার হবে। কি ট্রান্সফার হবে? মালিকানা, ক্রেতা থেকে বিক্রেতা। যখন আমি একটা প্রোডাক্ট কিনবো বিক্রেতার কাছ থেকে, তখন যে উপযোগটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে আপনার সত্ত্বগত উপযোগ। অ্যান্ড ফাইনালি তথ্য ও প্রচারগত উপযোগ। দ্যাট মিনস আমরা যে একটা টেলিভিশনে বিজ্ঞাপন দিই, টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপন দিলে কি হয়? আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি না, ওইটা তথ্য সম্পর্কে জানতে পারি না, ওই প্রোডাক্টের কি প্রমোশন হয় না। এটাই হচ্ছে তথ্য ও প্রচারগত উপযোগ। এতক্ষণ আমরা জানলাম উৎপাদনের সংজ্ঞা, উৎপাদন কি কি উপযোগ সৃষ্টি করে। তারপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসি, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। সেটা হচ্ছে আপনার উৎপাদনশীলতা। সবসময় একটা কথা বলা হয় যে যেই কোম্পানির উৎপাদনশীলতা যত বেশি ভালো, সেই কোম্পানি তত বেশি এগিয়ে। আসুন উৎপাদনশীলতা জিনিসটাকে একটু জেনে নেই। যখন একটা কোম্পানির আউটপুটকে আমি ইনপুট দিয়ে ভাগ করব, যে রেজাল্টটা আমি পাবো, সেটাই হবে হচ্ছে আমার উৎপাদনশীলতা। দ্যাট মিনস এখানে উৎপাদনশীলতা আমার পূর্ব শর্তটা কি? আউটপুটটা আমাকে কি বেশি হতে হবে, আর ইনপুটটা তার তুলনায় কম হতে হবে, তাহলেই আমার উৎপাদনশীলতা ভালো হবে। যদি এমন হয় আমার ইনপুটের সংখ্যা হচ্ছে বেশি, আউটপুটের সংখ্যা হচ্ছে কম, তখন কি আমার উৎপাদনশীলতা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। দেন আমরা আলোচনা করব হচ্ছে উৎপাদনশীলতার প্রকারভেদ নিয়ে।
প্রথমে চলে আসে হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা। দ্যাট মিন্স যখন পুরো উৎপাদনশীলতাকে একদম সবগুলো এক করে ফেলা হয়, একদম কিউমুলেটিভভাবে উৎপাদন করা হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা অফিসে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের উৎপাদন যখন আমরা একসাথে করে ফেলবো সেটাই হচ্ছে মোট বা সার্বিক উৎপাদন। তারপর হচ্ছে শ্রমের, আমরা যখন জাস্ট শ্রমটা নিয়ে আলোচনা করব, যখন দেখব যে আমাদের হিউম্যান রিসোর্সের কী পরিমাণ শ্রম যাচ্ছে এটার পিছনে এই কাজটা করার জন্য, সেটাই হবে হচ্ছে আমাদের শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা যখন আমরা বিচার করব তখন শুধু আমরা শ্রমটাকে অ্যালাউ করব, শ্রমের পাশাপাশি আমরা অন্য কোনো ফ্যাক্টর অ্যালাউ করব না। দেন হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। আমরা যে একটা প্রোডাক্ট উৎপাদন করব নিশ্চয়ই হাত দিয়ে উৎপাদন করব না, তাই না? অবশ্যই আমাদের কিছু মেশিনের প্রয়োজন হবে, যেই মেশিনগুলো দিয়ে আমরা প্রোডাক্ট উৎপাদন করব। তো সেই মেশিনগুলো কতটুকু ভালো, কতটুকু ইফেক্টিভ, কতটুকু ফিটনেস আছে এইগুলোর, সেইগুলোর যে আমরা উৎপাদনশীলতাটা ক্যালকুলেট করব সেটাই হচ্ছে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। আর ফাইনালি হচ্ছে মালামাল। আমরা যে একটা প্রোডাক্ট তৈরি করব, হ্যাঁ যন্ত্র আছে, আমাদের শ্রমিক আছে, বাট আমাদের কাঁচামালটাই যদি না থাকে, আমাদের কাঁচামালের অ্যাভেলেবিলিটি যদি না থাকে, আমরা উৎপাদন করব কি দিয়ে, তাই না? তার মানে হচ্ছে কি, সব কিছুর পূর্বশর্ত হচ্ছে আমাদের কাঁচামালটা আগে রাখতে হবে, র ম্যাটেরিয়ালটার সাথে রাখতে হবে, ওইটার অ্যাভেলেবিলিটি কতটুকু, ওইটা আমাদের হাতের কাছে আছে কি না, বা হাতের কাছে না থাকলে ওইটা আমাদের ক্যারি করতে কী পরিমাণ সময় লাগবে, কী পরিমাণ অর্থ খরচ হবে, সেটা কিন্তু আমাদের আগে থেকে ক্যালকুলেট করে রাখতে হবে। তো আমরা ধারণা নিলাম উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপযোগ, উৎপাদনশীলতা, উৎপাদনের প্রকারভেদ। ফাইনালি আরেকটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে এই যে উৎপাদনশীলতা, এখানে কি কি ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করে। প্রথমে চলে আসেন কাঁচামাল। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমার সব কিছু আমার রেডি, বাট আমার র ম্যাটেরিয়াল রেডি নেই, আমি প্রোডাক্ট উৎপাদন করব কি দিয়ে। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার র ম্যাটেরিয়ালগুলো আমার হাতের কাছে আছে কি না, বা হাতের কাছে এনে রাখতে আমার কি পরিমাণ খরচ হবে, আমার কি পরিমাণ শ্রমিকের খরচ হবে, সেই কাজগুলো। সেকেন্ড পয়েন্ট, দক্ষ জনশক্তি। আপনার কোম্পানির ম্যানেজার যদি ভালো না হয়, আপনার কোম্পানির শ্রমিক যদি ভালো না হয়, তারা কিন্তু ভালো প্রোডাক্ট বাজারে দিতে পারবে না। আর যদি ভালো প্রোডাক্ট বাজারে দিতে না পারে, আলটিমেটলি আপনার কোম্পানিকে আস্তে আস্তে কি নেমে যাবে। দেন হচ্ছে প্রযুক্তি। এখনকার সময়ে প্রযুক্তি অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ একটা সময় দেখা যেত যে আমাদের একটা সামান্য একটা সংবাদ পাঠানোর জন্য কবুতরের মাধ্যমে সময়ের পর সময়, মাসের পর মাস চলে যেত, ডাকপিয়ন দিয়ে পাঠাইতাম, অনেক সময় চলে যেত। বাট এখন কি সামান্য একটা মোবাইলের মাধ্যমে, একটা কলের মাধ্যমে, একটা ইমেইলের মাধ্যমে সেকেন্ডের মধ্যে আমরা যোগাযোগ করতে পারছি। সো আমরা একটা কোম্পানি যখন পরিচালনা করব তখন আমাদের লেটেস্ট টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে, যাতে করে আমাদের টাইমটা অনেক কনজিউম হয়, এবং যেই টাইমটা বেঁচে যাবে সেই টাইমে আমরা আরও বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারবো। আর ফাইনালি হচ্ছে বিন্যাস বা লে আউট। দ্যাট মিনস আমরা একটা প্রোডাক্ট যখন উৎপাদন করব তখন যে আমাদের বিভিন্নভাবে ভাগ করে দিতে হবে। একজন কিন্তু সব কাজ করতে পারে না, বা অ্যাট এ টাইমে যদি আপনি সবগুলো খাবার খেয়ে ফেলেন তখন কিন্তু আপনার বমি হবে, বদহজম হবে, ঠিক আছে? অ্যাট দ্য সেম ওয়ে আমরা যখন উৎপাদন করব, আমরা উৎপাদনের প্রত্যেকটা কাজগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সুন্দর করে বিন্যাস করে দিব, এক একটা লে আউট তৈরি করব। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হতে পারে, ফিনান্স ডিপার্টমেন্ট হতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট হতে পারে, রিসার্চ ডিপার্টমেন্ট হতে পারে। এটাই হচ্ছে আমাদের লেআউট বা বিন্যাস। এই ছিল মোটামুটি আমাদের উৎপাদন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট সমূহ। বন্ধুরা, একটু আগে আমরা আলোচনা করেছি উৎপাদন সম্পর্কে, তো এবার আমরা আলোচনা করব সেই উৎপাদন করার জন্য আমাদের কি কি উপকরণের দরকার রয়েছে। উৎপাদনের উপকরণ মূলত হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। প্রথমে আমরা কথা বলবো ভূমি নিয়ে। আসুন দেখি ভূমি বলতে কি বোঝায়। ভূমি হচ্ছে উৎপাদনের সবচেয়ে প্রাথমিক উপাদান। ভূমি হচ্ছে আপনার গড গিফটেড, সৃষ্টিকর্তা প্রদত্ত, যেখানে আমরা আমাদের উৎপাদনটা শুরু করব। সেকেন্ড পয়েন্টে চলে আসে শ্রম। দ্যাট মিনস হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের ম্যান পাওয়ারটা, আমরা যাদের কাজে লাগিয়ে আমরা আমাদের অ্যাকচুয়াল রিটার্নটা বের করে নিয়ে আসবো উৎপাদন করার জন্য। শ্রম এখানে আবার হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে কায়িক শ্রম, একটা হচ্ছে আপনার মানসিক শ্রম। কায়িক শ্রমটা কি? যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল পরিশ্রম হবে, গায়ে খেটে আপনি যেই কাজটা করবেন সেটাই হচ্ছে আপনার কায়িক শ্রম।
যেমন হচ্ছে আমাদের বাইরে আমরা যখন দেখি রাস্তাঘাটে বের হই, কুলি মজুরা যে কাজগুলো করে, মাল আনা নেয়া করে, সেগুলোই হচ্ছে আপনার কায়িক শ্রম। আর মানসিক শ্রমটা কি? আমি যখন ব্রেন খাটিয়ে, আমার মাথাটাকে ইউজ করে, আমার ব্রেনটাকে ইউজ করে যখন আমি কোনো ডিসিশন নিব, আমি কোনো বুদ্ধি বের করব, সেটাই হচ্ছে আমার কি মানসিক শ্রম। যেমন হচ্ছে আমি একটা মিটিং ডাকলাম, মিটিং ডেকে একটা প্রবলেম সলভ করলাম সবাই মিলে আমাদের ব্রেইন স্টর্মিং করে, সেটাই হচ্ছে আমাদের কি মানসিক শ্রম। আর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনার শ্রমের দক্ষতা। আমি শ্রম দিয়েই যাব কলুর বলদের মতো খেটে যাবো, বাট কোনো আউটপুট পাবো না, তাহলে কিন্তু আমার কোম্পানি ডেভেলপ করবে না। আমার শ্রমটা, আমার আউটপুটটা যদি ইফেক্টিভ হয়, তাহলেই হচ্ছে কি আমার কোম্পানিটা শাইন করবে। দ্যাট মিন্স আমার এই কায়িক পরিশ্রমটা আর হচ্ছে এই মানসিক পরিশ্রমটা, দুইটার কম্বিনেশন যত বেশি প্লাস হবে, আমার শ্রমের দক্ষতাটা ঠিক তত বেশি বাড়বে। দ্যাট মিন্স আমার শ্রমটা যত বেশি ইফেক্টিভ হবে, আমার শ্রমের দক্ষতা তত বেশিই বাড়বে। আর আমার শ্রমের দক্ষতা যত বেশি বাড়বে, আমার প্রফিটেবিলিটি ঠিক তত বেশি বাড়বে। ক্লিয়ার? দেন আমরা চলে আসি হচ্ছে মূলধনে। আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে মূলধন, কারণ টাকা বা মূলধন ছাড়া কখনোই কোনো বিজনেস রান করা যায় না। তো দেখি আসলে আমরা মূলধনটাকে কীভাবে ক্রিয়েট করব। প্রথমে আমাদের সঞ্চয় সৃষ্টি করতে হবে। আমাদের কিছু টাকা অ্যাট ফার্স্ট জমাতে হবে, হোক সেটা নিজের পকেট থেকে, হোক সেটা আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে, হোক সেটা কোনো ব্যাংক বা অন্যান্য ইনস্টিটিউশনের কাছ থেকে নিয়ে। দেন এই সঞ্চয়টাকে আমাদের বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হবে, গতিশীল করতে হবে, সঞ্চয়টাকে ধরে রাখতে হবে, এখান থেকে আমাদের প্রফিট গেইন করতে হবে। এইগুলো সঞ্চয়ের গতিশীলতা। আর ফাইনালি হচ্ছে সঞ্চয়ের প্রকৃত বিনিয়োগ। দ্যাট মিন্স আমি যে কারণে সঞ্চয়গুলো করলাম, কেন করলাম? অবশ্যই সেটাকে ইনভেস্ট করার জন্য আমার বিজনেসে, তাই না? এই সঞ্চয়টাকে তখন আমাদের একটা ইফেক্টিভ জায়গায় ইনভেস্ট করতে হবে। কোথায়? একটা ইফেক্টিভ জায়গায়। যেন তেন জায়গায় আমি সঞ্চয়টা ইনভেস্ট করলে কিন্তু হবে না, কারণ তখন আমার লস হওয়ার পসিবিলিটি আসছে। কারণ এই সঞ্চয়টা ক্রিয়েট করতে আমার কিন্তু অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, তাই না? তো আমাকে এমন একটা ইফেক্টিভ জায়গায় আমাকে ইনভেস্ট করতে হবে, যেখান থেকে আমি আমার প্রকৃত রিটার্নটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটা গেল সঞ্চয়ের প্রকৃত বিনিয়োগ। আচ্ছা, তাহলে আমাদের কি ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, আরেকটা জিনিস লাগবে। এই কাজগুলো যারা সবাই একসাথে অ্যাকুমুলেট করবে, দ্যাট ইজ কল্ড হচ্ছে কি সংগঠন। দ্যাট মিন্স প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যারা ইন্টার রিলেশন বজায় রাখবে, যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ করবে, সবাইকে সবার কাজ বুঝিয়ে দিবে, সেটাই হচ্ছে কি সংগঠন। সংগঠন আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার ব্যক্তিকেন্দ্রিক, আর একটা হচ্ছে আপনার সরকারি। ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে যেই সংগঠনগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, যেখানে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকে না। ব্যক্তিকেন্দ্রিক সংগঠন কী কী হতে পারে? এক মালিকানা সংগঠন হতে পারে, অংশীদারি সংগঠন হতে পারে, সমবায় সমিতি হতে পারে। আর সরকারি সংগঠনের মধ্যে যেগুলো পড়ে, দ্যাট মিন্স যেই সংগঠনগুলো সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে, সেগুলি হচ্ছে আমাদের সরকারি সংগঠন। তো আজকে এই ছিল উৎপাদনের উপকরণের মূল পয়েন্টগুলো। আমরা এতক্ষণ উৎপাদনের উপকরণ সম্পর্কে জানলাম, এবারে জানব উৎপাদনের মাত্রা সম্পর্কে। চলুন জেনে নিই উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায়। উৎপাদনের মাত্রা বলতে বোঝায় আপনাকে কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে, যাতে করে আপনি আপনার কোম্পানি সেই প্রফিটেবিলিটিটা গেইন করতে পারেন। দ্যাট মিন্স আপনার সম্ভাব্য বা এক্সপেক্টেড যে প্রফিটেবিলিটি আছে, সেটাকে গেইন করার জন্য আপনাকে যে হারে উৎপাদন করতে হবে, সেটাই হচ্ছে আমাদের উৎপাদনের মাত্রা। সাধারণত যে কোম্পানির উৎপাদনের মাত্রা যতটা বেশি হয়, সেই কোম্পানির প্রফিটেবিলিটি ততটা ভালো। প্রথমেই জেনে নিই উৎপাদনের মাত্রা বেশি হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য আমাদের যেই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই চলে আসেন বিনিয়োগকৃত মূলধন। আপনার মূলধন যদি হয় কম, তাহলে কিন্তু আপনি বেশি ইনভেস্ট করতে পারবেন না, আর বেশি যদি ইনভেস্ট করতে না পারেন, বেশি প্রফিটও গেইন করতে পারবেন না। দ্যাট মিন্স আপনার ইনভেস্টেড ক্যাপিটাল বা বিনিয়োজিত মূলধনের পরিমাণ যতটা বেশি হবে, আপনার প্রফিট গেইন করার সম্ভাবনা ততটা বেশি হবে। সেকেন্ড পয়েন্ট, উৎপাদন পদ্ধতি। আপনাকে দেখতে হবে আপনি কোন পদ্ধতিতে উৎপাদন করছেন।
আপনি এমন পদ্ধতি ফলো করলে চলবে না যে পদ্ধতিতে আপনার উৎপাদন দিনকে দিন কমে যাবে। আপনার এমন একটা প্রসিডিউর ফলো করতে হবে, 4-5টা প্রসিডিউর অ্যানালাইসিস করে যেই পদ্ধতিতে আপনার প্রোডাকশনটা বেশি হবে আপনাকে সেই বেস্ট অল্টারনেটিভটা গ্রহণ করতে হবে। দ্যাট মিনস আপনার উৎপাদন পদ্ধতিটা হবে সবচেয়ে ইউনিক, বাট এমন ইউনিক যাতে না হয় যাতে করে আপনার উৎপাদনটা কমে যায়। ইউনিক হবে সেই দিক থেকে যে দিক থেকে আপনার উৎপাদনটা বেশি হবে। দেন হচ্ছে দক্ষ মানব সম্পদ, যাদের দিয়ে আপনি কাজ করবেন, যেই শ্রমিকগুলো পরিশ্রম করে আপনার উৎপাদন বৃদ্ধি করবে, তারা যদি আপনার ইফিশিয়েন্ট না হয়, তারা যদি দক্ষ না হয়, তবে কিন্তু আপনার উৎপাদন ভালো হবে না। উৎপাদন ভালো না হলে আলটিমেটলি আপনার প্রফিটও ভালো হবে না, আর প্রফিট ভালো না হলে আলটিমেটলি আপনার বিজনেসও রান করবে না। দ্যাট মিনস আপনার তাদেরকে দিয়েই কাজ করাতে হবে যারা আপনার দক্ষ। তারপর হচ্ছে আপনার কাঁচামাল। কাঁচামালটা হতে হবে আপনার হাতের কাছে, আপনার হাতের কাছে যাতে করে পাওয়া যায় এরকম কাঁচামাল দিয়ে আপনার বিজনেস করতে হবে। এমন কাঁচামাল দিয়ে বিজনেস করা যাবে না যে কাঁচামাল আনতেই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ প্রয়োজন হয়। এমন বিজনেস আপনাকে করতে হবে যেটার কাঁচামাল আপনার সবসময় হাতের কাছে হবে। এই দৃষ্টিকোণ থেকে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেই জায়গাটাতে আপনার কাঁচামালটা অ্যাভেলেবেল আপনার বিজনেসটা আপনি সেখানে স্থাপন করতে পারেন। তাহলে কাঁচামালটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে উৎপাদনটা আপনার ভালো হবে। অ্যান্ড ফাইনালি পরিবহন ও যোগাযোগ। এমন জায়গায় আপনি বিজনেস করতে পারবেন না যেখানে আপনার পরিবহনের ব্যবস্থা একদম নাই বললেই চলে, ঠেলাগাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। যে জায়গায় রোড ট্রান্সপোর্টেশন যাতায়াত ব্যবস্থা ভালো, পরিবহন ব্যবস্থা ভালো, সেই জায়গাটাকে আপনার বিজনেসটা গড়ে তুলতে হবে। তাহলে দেখা যাবে আপনার বিজনেসের পণ্য আনা নেওয়া অনেক সহজ হবে, আপনার ক্লায়েন্টও আপনার অফিসে আসতে সুবিধা হবে। এই ছিল আপনার প্রভাব বিস্তারকারী ইম্পর্টেন্ট উপাদানসমূহ। তারপরে চলে আসি মিতব্যয়ী উৎপাদন। একটা জিনিস মনে রাখবেন, আপনার খরচ যত বেশি কমাতে পারবেন আপনার প্রফিট কিন্তু তত বেশি বাড়বে। মিতব্যয়ী উৎপাদন বলতে বোঝায় আপনি আপনার খরচটা যতটা সম্ভব কমিয়ে আনবেন। খরচ কমানোর মাধ্যমে আপনি আপনার উৎপাদনটা বৃদ্ধি করবেন। আপনার যেখানে আগে খরচ পড়তো 10 টাকা, সেখানে আপনার এখন খরচ পড়বে 9.5 টাকা। আপনার কত 50 পয়সা করে বেঁচে গেল। এই 50 পয়সা করে যদি 100 ইউনিটে বেঁচে যায় তাহলে আপনার কয় টাকা আসে হিসাব করে দেখেন তো। অবশ্যই অনেকগুলো টাকা সেভ হয়। এটাই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন। মিতব্যয়ী উৎপাদনের দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় যেই ব্যয়টা আপনার কখনোই চেঞ্জ হবে না। আপনার একটা কোম্পানির উৎপাদন ধরেন এখন 200 ইউনিট, আপনার স্থির ব্যয়, স্থির ব্যয় বলতে কি বোঝায়? আপনার মেশিন, আপনার অফিসের আসবাবপত্র, এগুলোই তো, তাই না? আর পরিবর্তনশীল ব্যয় যেই ব্যয়টা চেঞ্জ হবে, যেমন আপনার 200 ইউনিট উৎপাদন করতে আপনার যে পরিমাণ কাঁচামাল খরচ হবে, 500 ইউনিট উৎপাদন করতে কি সেই পরিমাণ খরচ হবে? অবশ্যই তার চেয়ে বেশি খরচ হবে। তার মানে কি আমার ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে যে খরচটা বাড়তেছে সেটাই হচ্ছে কি আমার পরিবর্তনশীল ব্যয়। আবার অন্যদিকে চিন্তা করেন, আমার 200 ইউনিট উৎপাদন করতে আমি যেই মেশিনটা ব্যবহার করব, আমি 500 ইউনিট উৎপাদন করতে সেম মেশিনটাই ব্যবহার করব, তাহলে কি আমার স্থির ব্যয় চেঞ্জ হচ্ছে? স্থির ব্যয় কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। দুটো কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? ফাইন। দেন আমরা চলে আসি লাস্ট পয়েন্ট, উৎপাদনের কাম্য মাত্রা। দ্যাট মিনস আমরা যে উৎপাদন করতেছি আমাদের তো একটা এক্সপেক্টেড টার্গেট আছে, তাই না? যে এই টার্গেটটা ফুলফিল করতে পারলে আমাদের এত টাকা প্রফিট হবে বা আমরা সামনে পরবর্তী বছর শাইন করতে পারবো। তো সেটাই হচ্ছে আপনার উৎপাদনের কাম্য মাত্রা। আসুন এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। আমি আগেই বলেছি মিতব্যয়ী উৎপাদনে যে আপনি খরচটা যত কমাবেন আপনার উৎপাদন তত বেশি বাড়বে। আসেন এটা একটা চিত্রের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের গড় ব্যয় আর এই জায়গাটা হচ্ছে আমাদের কাম্য উৎপাদন। আসুন দেখি আমাদের গড় ব্যয়টা যদি হয় এই জায়গায়, হ্যাঁ, তাহলে আমাদের উৎপাদনটা কোথায় যায়? উৎপাদনটা যায় হচ্ছে আমাদের এই জায়গায়। আর আমাদের গড় ব্যয়টা যদি আরেকটু বেড়ে যায়, যদি এখানে হয়, তাহলে আমাদের উৎপাদনটা এসে নামে কোথায়? এখানে। তার মানে কি আমাদের গড় ব্যয় যখন কম ছিল আমাদের উৎপাদনটা ছিল এখানে, আর আমাদের গড় ব্যয়টা যখন এখানে আমাদের উৎপাদনটা তখন এখানে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমার গড় ব্যয় যখন কমে যাবে আমার উৎপাদনটা তখন বেড়ে যাবে। আমার গড় ব্যয় যখন বেড়ে যাবে আমার উৎপাদনটা তখন কমে যাবে। ক্লিয়ার?
আর এই যে দুইটা টার্নিং পয়েন্ট, এখানে যখন আমরা এভাবে একটা রেখা এঁকে দিব, সেটাই হবে আমাদের কি গড় ব্যয় রেখা। উৎপাদনের মাত্রা চ্যাপ্টারে এটাই ছিল ইম্পর্টেন্ট বিষয়সমূহ। আমরা পরবর্তী টপিক নিয়ে আবারও আসছি।